তেলের জন্য পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকতে থাকতে মৃত্যু পর্যন্ত হয়েছে। 2019 সালে এদেশের একটা চার্চে ইস্টার সানডেতে বোমা হামলা হয় পরপর কয়েকটা জায়গায়। ওকে জাল ভালো আছেন? কি করি? হ্যাঁ কাম করি। যে বন্দরটা চীন থেকে লোন নিয়ে নির্মাণ করা হয়, ওই বন্দরে কোনো ধরনের শিপ আসতেছিল না। পরবর্তীতে দেখা যায় ওই সেম বন্দরটা এই দেশ থেকে বাইরে গিয়ে যদি পড়াশোনা করতে চায়, সরকার তাকে লোন দেয় সহজ শর্তে। Today Sunday is closed. Tomorrow very busy. Very busy. Very busy. You can't go this way. I cannot wait. 15 থেকে যে 8% আনে এটাকে 18% নিয়ে যায়, কিন্তু মানুষ রাজনীতির উঠতে গিয়ে ফল নিতেছে কিভাবে দেখেন। ইন্নালিল্লাহ। আরে ভাই নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে পড়া। 2024-25 সালে শ্রীলঙ্কায় প্রায় 23 লাখ পর্যটক আসে, যেটা আমাদের দেশে একই সময়ে 2023 সাল নাগাদ মুদ্রাস্ফীতি 70% থেকে কমে। ওই যে দেখেন বাটিতে করে নিয়ে আসতেছে বিল, এই হচ্ছে বিল। বিশ্বের অন্যতম খালি বিমানবন্দরগুলোর মধ্যে একটা হচ্ছে সমাদৃত তাদের চা খাওয়ার স্টাইলটা একটু ডিফারেন্ট। শ্রীলঙ্কার মানুষ কিভাবে চা বানায় দেখুন। আর একটা বড় ক্ষতি এদেশের হয়, সেটা হচ্ছে সকাল প্রিয় বাংলাদেশ। শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী ক্যান্ডি থেকে আপনাকে শুভ সকাল। ক্যান্ডিতে আমি এসেছিলাম গতকাল, আজকে চলে যাচ্ছে এই মুহূর্তে। এই রুমে আসছিলাম, এইখানে মোটামুটি আমার এই পর্যন্ত যেই কটা রুমে ছিলাম লাক্সারিও বলতে পারেন এক প্রকার, কারণ এখানে কি ভিউটা দেখা যাচ্ছে দেখুন। এটা হচ্ছে মনে করেন ক্যান্ডি শহর আর কি, মূল যে শহরের সিটি সেন্টার বলতে পারেন আপনি। ওই যে ওই পাশে ক্যান্ডি রেলওয়ে স্টেশন, আর এটা হচ্ছে এখানে একটা বুদ্ধ টেম্পল বলতে পারেন, বুদ্ধ টেম্পল। এই যে দেখুন এখানে ক্যান্ডির স্থানীয় মানুষের বাড়িঘর দেখা যাচ্ছে। অনেক মোটামুটি একটু গণবসতি এরিয়া বলতে পারেন এটা, কারণ এখানে একসাথে অনেকগুলো বাড়িঘর দেখা যাচ্ছে। এই বেশিরভাগই এখানে জনসংখ্যার ঘনত্ব খুবই কম পুরো শ্রীলঙ্কা জুড়ে। ওই যে আমাদের মেন রোডটা দেখা যাচ্ছে যেদিক দিয়ে গাড়ি আসা যাওয়া করতেছে, এটা হচ্ছে সবচেয়ে ব্যস্ততম একটা রাস্তা এই ক্যান্ডির মধ্যে। প্রায় সময় দেখি যে গাড়ি খুবই স্লোলি যায়, জ্যাম একটা না আটকে থাকে না, বাট অনেক স্লোলি গাড়ি যায়, অনেকগুলো গাড়ি একসাথে লাইনে পড়ে থাকে। আর মোটামুটি এই হচ্ছে এখানে শহর থেকে ক্যান্ডি যে একটা ভিউ সেটা উপর থেকে দেখা যাচ্ছে। তো সেই জন্য বললাম যে এখানে এরকম সুন্দর একটা ভিউ নিয়ে। আর এই রুমটা ভাড়া বলতে পারেন মাত্র বাংলাদেশি টাকায় কত 1300-1400 টাকা বলতে পারেন। ক্যান্ডিকে সাংস্কৃতিক রাজধানী বলে চেনা হয়ে থাকে। এটা একটা হসপিটালের সামনে রোড হয় কি, এটা ঠিক ওই জায়গাটাতে ছিল আমার আপনারা কেউ চাইলে থাকতে পারেন। ক্যান্ডিয়ান সুইট ভিলা এরকম একটা নাম, রেল স্টেশনের পাশে, বাস স্টেশনেরও পাশে, রাস্তার সাথে লাগানো। এদিকে মানুষজন দাঁড়ায় সিগারেট খায়, মানে এটা হচ্ছে একটা শর্টকাট। যে শর্টকাট দিয়ে আমি গতকালকে আসছিলাম, এটা হচ্ছে এখানে ডেডিকেটেড স্মোকিং জোন, সিগারেট খাওয়ার জন্য ডেডিকেটেড জায়গা রাখছে। রাস্তাঘাটে মানুষ খায় না এখানে। এই শর্টকাট দিয়ে আমি গতকাল রেল স্টেশন থেকে এসে হোটেল পর্যন্ত পৌঁছেছিলাম। আর সামনে যাচ্ছে হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জায়গায়। প্রথমে এখানে খাবার দাবার নিয়ে একটু পেরেশানিত হয়, যদি হালাল খাবার খুঁজতে চান মুসলিম হিসেবে। তো সেক্ষেত্রে খাবার বলতে এতদিন আমি খেয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, ডিম, পরোটা, ডাল, এগুলোই খেয়েছিলাম। কিন্তু আজকে একটা মজার জায়গা নিয়ে যাচ্ছি, চলুন আপনাদেরকে এই ক্যান্ডিতে। বাই দ্য ওয়ে, আমি মূলত যাচ্ছি ক্যান্ডি থেকে রাজধানী কলম্বোর উদ্দেশ্যে। সেই প্রাচীনতম শহর বলতে পারেন কলম্বো, এটাই দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে। এই ভদ্রলোক, ওনার সাথে উনি আমাকে গতকালকে দেখেই বলল যে কোন দেশি তুমি। সে আবার হিন্দিতে কথাবার্তা বলে। উনি আবার না এই মুহূর্তে, ওই যে দেখুন উপরে লেখা আছে কালামার সাইনবোর্ড দেওয়া আছে। এটা হচ্ছে ওনার দোকান। সালাম আলাইকুম। এটা হচ্ছে ওনার দোকান, অ্যান্ড এখানে পাওয়া যাবে। এখানে যে চিকেন দেখা যাচ্ছে, এটা বিরিয়ানি। আর চিকেন এরা বেশিরভাগ এরকম ফ্রাই করে বিক্রি করে। আর এখানে ভাত, নুডলসও আছে। এদিকে চাচাও আছে। হাউ আর ইউ? ফাইন। ও ইউ সে ফাইন। ইউর নেম? হুসেন। মোহসিন। মাশাল্লাহ মোহসিন। আর ইউ মুসলিম, রাইট? তো ওনার নাম হচ্ছে মোহসিন, উনি মুসলিম। গতকালকে দেখেছিলাম আরেকজন, উনি হয়তো বা তার ছেলে বা ভাই এরকম কিছু হতে পারে। ওকে, জাজাকাল্লাহ খায়র।
তো ওনার নাম মহসিন আর কি। আর এখানে নাস্তা পানি দেখুন, সকালের নাস্তা এরা কী বানায়, এরকম বান ক্রিম বান টাইপের আইটেম থাকে, সিঙ্গারা সমোসা টাইপের আইটেমও থাকে। এই যে এটা হচ্ছে সমোসা, আর এরকম পেঁয়াজও আছে এখানে, পেঁয়াজু এগুলো হচ্ছে তাদের সকালের নাস্তার আইটেম। তো এরকম জায়গাগুলোতে কি মানুষ বসে খায়। গতকাল আসছিলাম, আমি ভাবছিলাম এটা কী না কী বিক্রি করে জানি না, ফ্রাইড রাইস খাইছিলাম। পরে হঠাৎ করে আমার চোখে পড়লো এখানে নিজে মুসলিম এই ব্যাপারটা। এই যে চলে আসছে আমাদের বিরিয়ানি, মানে রাইসগুলোকে কত কালার দিয়েছে এখানে তারা। এটা বলতে পারেন শ্রীলঙ্কার বিরিয়ানি। প্রথমবারের মতো শ্রীলঙ্কায় বিরিয়ানি খাওয়া হচ্ছে, টেস্ট করে দেখি। চলুন, এখানে বিভিন্ন স্বাদের মিশ্রণ এখানে পাওয়া যাচ্ছে। চিকেনটা খেয়ে দেখি তাদের চিকেন কেমন হয়। ওই ফ্রাই করে আর কি চিকেনটা, হালকা একটুখানি মশলা বা হলুদ এরকমই দিচ্ছে। এটার দাম হচ্ছে 900 রুপি। এখানে বিল আনে দেখুন, এইভাবে কাগজে লিখে বিল নিয়ে আসে কি, এখানে বিল পেমেন্ট করে। থ্যাংক ইউ জাজাকাল্লাহ। সো এই ছিল বেসিক্যালি খাওয়া অ্যান্ড এক্সপিরিয়েন্স এখানে। তো এখন বন্ধুরা যাচ্ছি হচ্ছে স্টেশনে। এখানে লোকাল বাস, এসি বাস দুটোই চলে, তবে কলম্বোর দূরত্ব মোটামুটি ভালোই, 3-4 ঘন্টা লাগার কথা। আমি এসি বাসটা নিব ভাবছিলাম আর কি। তো এখানে একটা ওয়েবসাইট আছে, আপনারা যেখান থেকে শ্রীলঙ্কার প্রত্যেকটা বাসের টাইম টেবিলগুলো দেখতে পারবেন। আপনারা জাস্ট গুগলে যদি সার্চ দেন CPTSA ওয়েবসাইট, এটা লিখে সার্চ করলে প্রথমেই চলে আসবে ওয়েবসাইটটা। মনে করুন ক্যান্ডি থেকে কলম্বো যত বাস আছে সবগুলো দেখাবে, এসি নর্মাল কোনটা কতটা বাজে ছেড়ে যাবে ওইটা দেখাবে। তবে একটা বিষয় হচ্ছে এখানে স্টেশন, আমি যে বাসে করে যেতে চাচ্ছি ওই বাসের স্টেশন দেখাচ্ছে এখানে SWRD NTC, এইটুকুই লেখা আছে স্টেশনের নাম। তবে এই ক্যান্ডি থেকে কলম্বো ট্রেনেও যাওয়া যায়, তো এখন মাঝখানে ট্রেনের রাস্তা নাকি কেটে গেছে, তো যার কারণে ক্যান্ডি থেকে কলম্বো কোনো প্রকার ট্রেন যাচ্ছে না, শুধুমাত্র বাসগুলোই যাচ্ছে। তো চলো আমরা যাই, বাস পাই কিনা দেখে আসি। এগুলো যাবে কিনা জানি না, চলুন যাই জিজ্ঞেস করে আসি। এটা বিএফি বাস দেখা যাচ্ছে, লাক্সারি বাস। হ্যালো স্যার, কলম্বো? ওই বাসটা যাবে হচ্ছে গলে, যেটা হচ্ছে কলম্বো থেকে মোটামুটি একটু দূরে, ভালোই দূর। আর এই যে বাসগুলোতে করে মানুষের যাতায়াত হয় আর কি, সিএনজি টুকটুক এগুলোতে করে মানুষের যাতায়াত হয়। এটাই হচ্ছে বেসিক্যালি তাদের স্টেশন, যেখান থেকে কলম্বোর উদ্দেশ্যে বাস ছেড়ে যাওয়ার কথা। কি মানুষের এত চাপ এখানে, সবাই দেখুন সিরিয়াল মেনটেন করে বাসে উঠতেছে। ট্রেন বন্ধ হওয়াতে এখন বাসগুলোর উপরে যত চাপ পড়ছে আর কি, তো দেখা যায় বেশিরভাগ বলতে প্রায় সবাই বাসে যাতায়াত করতেছে। এই যে এইভাবে লাইন ধরে মানুষ দাঁড়িয়ে সিরিয়াল বাই সবাই বাস উঠবে। জানি না সিট কোথায় পাবো, আদৌ পাবো কি না। এই বাসটা গেলে আবার নেক্সট কয়টায় কতক্ষণ পর বাস আসে সেটাও জানি না। এটা ভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে একটু লাক্সারি বাসে ওঠার জন্য, এসি বাসে ওঠার জন্য এখানে লাইন ধরতে হচ্ছে। এই যে এখন আমরা সেই দেখুন সিরিয়াল মেনটেন করে যাচ্ছি আর কি। এরকম আমরা সবাই মনে করেন এখন লাইনে, এখানে বিদেশিও দেখা যাচ্ছে আমার মতো, তারাও এরকম লাইনে ধরে বাস উঠবে। বাস উঠে তারা কলম্বোর উদ্দেশ্যে যাবে। এই বাসটা ফুল হয়ে গেছে, এটা এখন চলে যাচ্ছে। তার মানে আমরা এখানে যারা আছি সবাই অপেক্ষা করতেছি হলো নেক্সট বাসের জন্য। হয়তো বা এরকম 10-15-20 মিনিট বা আধা ঘন্টা পর পর হয়তো বাস আসে, তো পরবর্তী বাসে হবে আমাদের যাত্রা। এখানে সিস্টেম বলতে যেটা বুঝলাম, মানুষ সবাই এখানে লাইনে দাঁড়াবে, গাড়ি কিছুক্ষণ পর আসতেই থাকবে, বাই সিরিয়াল সবাই বাসে উঠতেই থাকবে। অবশেষে আসলো হচ্ছে সেই সোনার হরিণ। 3টা বাস চলে গেল, প্রতি 10 থেকে 15 মিনিট পর পর নতুন একটা করে আসছে বাস, সবাই বাই সিরিয়াল উঠছে। তো সিট কোথায় পাই জানি না, চলুন দেখিনি সিট কোথায় পাওয়া যায়। এই যে এখন বাস থামলো, সবাই এখন উঠবে। এখনও পর্যন্ত আমি একটা সিট দেখে রাখছিলাম, ওইটা খালি আছে, জানি না এরপরে গিয়ে থাকবে কিনা। এখন বড় ব্যাগ রাখার জায়গা মনে হয় না যে এখানে কোথাও আছে। এখন ব্যাগের জন্য পিছনে বড় ব্যাগটার জন্য নাকি 1 সিট দিতে হবে। সিট হিয়ার, দেয়ার ইজ প্যাসেঞ্জার। Yes. This one seat, okay? ওকে, হাউ মাচ? Huh? হাউ মাচ? 812 rupees. ওকে,
তো এখন যাত্রা শুরু হলো এখান থেকে 125 কিলোমিটার মতো ডিস্টেন্স। এটা যাইতে 3.5 ঘন্টা মতো সময় আমাদের লাগবে। হয়তো বা পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে যেতে হবে দেখে সময়টা একদম অনেক বেশি অতিরিক্ত সময় লাগবে। আমরা এখন আসি হচ্ছে পূর্ব শ্রীলঙ্কার যে মানচিত্র, এটা ঠিক মাঝখানে বলতে পারেন। এটা সেন্ট্রাল প্রভিন্স বলে চেনা হয়ে থাকে। এখান থেকে আমরা মনে করেন মানচিত্র একদম এক কোণায় যাচ্ছি। পূর্ব শ্রীলঙ্কার মানচিত্রটা দেখলে দেখবেন একটা দ্বীপ, দ্বীপের মাঝখান থেকে আমরা সমুদ্রের উপকূলে যাচ্ছি। বাই বাই। Okay, bye. বাই বাই। Bye bye. আসসালামু আলাইকুম। আপনি? আপনি আফ্রিকা নিয়ে ভিডিও বানান না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? এখানে এসেও যে মানে আমাকে চিনবে এমন মানুষ পাওয়া যাবে এটা কল্পনাতীত। তো কবে আসছেন? আসলে 2 দিন। 2 দিন। এখন কোথায় যাচ্ছেন? হোটেলে যাই, একটু শহরটা একটু ঘুরে দেখবো। আচ্ছা, আগে একটু ওই যে আদম আদম পিক আছে না, আদম আদম পাহাড়, পিক, এখানে হ্যাঁ। গেছিলাম ওইখান থেকে। তাই? বাহ বাহ, মাশাআল্লাহ। উনি বাংলাদেশি, মানে এখানে বক্তব্য পাবো এটা কল্পনা ছিল না। দেখুন, এটা কলম্বোর লোকাল বাসের স্টেশন, কত সুন্দরভাবে দেখুন সাজাইছে। তা আমরা এখন মূলত হোটেলের দিকে আগাচ্ছি আর কি। টুকটুকে হয় এখানে মূলত যাতায়াত। যে 300 রুপি 350 রুপি দিয়ে আমি যাচ্ছি এখন 1.5 কিলোমিটার পথ। এটা যদি আমি তার সাথে আপনি মুখে কথা বলে ঠিক করতাম, কম হইলো 500 বা 600 রুপি সে ডেফিনেটলি নিত। সো বেসিক্যালি আসলাম হচ্ছে এই হোটেলটাতে। ভাইয়ের নাম হচ্ছে আশফাক, উনি মুসলিম। এখানে দেখুন কোরআন শরীফ রাখা আছে। এটা মূলত একটা মুসলিম এরিয়া। হোয়াট ইজ দ্য নেম অফ দিস এরিয়া? Colombo 12, Colombo 12. 12 Pir Saibo Street. Dirsai Street. The lots of Muslims are in this area. Yeah. এটা হচ্ছে মূলত একটা Residential area. মুসলিম বেস এরিয়া, মানে মুসলিম এলাকা এটা, এই এরিয়াটা। শুড গো? ওকে। আমি 2 রাতের জন্য পেমেন্ট করছি এখানে 9,000 রুপি, যেটা অনলাইনে দেখাচ্ছিল $22 করে $44। সেই অনুযায়ী $44 যদি হয় প্রায় 13-14,000 রুপির মতো হওয়ার কথা। তো 9,000 রুপি এখানে এসে পেমেন্ট করছি, আগে বুক করে নাই। তবে এটা নন এসি রুম, যেটা নিয়েছি আমি 4,500 দিয়ে। এসি রুম হলে আবার ডাবল ভাড়া। এই হচ্ছে এখানকার ব্যাপার স্যাপার। রুমের ভিতরে বেসিন, ওই পাশে ওয়াশরুম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা শ্রীলঙ্কার রাজধানী অলিগলির বলতে পারেন পুরাই মুসলিম একটা সংস্কৃতি এখানে দেখতেছি। এটা একটা কলেজ, ইনসানিয়া আরাবিক কলেজ। হ্যালো, হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? মাকাম। মাকাম, ও মাকাম বলে এই জায়গাটার নাম। জায়গার নাম হচ্ছে মাকাম। আপনারা যদি আসেন, আসসালামু আলাইকুম। এই যে জায়গা সবাই মুসলিম। এই যে দেখুন এই ভদ্রলোক লুঙ্গি পাড়া, ওনাকে দেখে মনে হচ্ছে একদম আমাদের গ্রামের বা শহরের কোনো অলিগলিতে হেঁটে যাচ্ছেন এরকম। তো এখানে উবারটা আপনারা বুক করবেন সব সময়, উবারে সবচেয়ে কম দামে আপনারা পাবেন। ওই যে গাড়ি দাঁড়ায় আছে এখানে, আমি এখানে থেকেই বুক দিছি, গাড়ি এখানেই দাঁড়ানো। বিভিন্ন পুরনো জামানার স্থাপনাগুলো এখনো পর্যন্ত এখানে আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস? Which place? This place name is Dam Street. ড্যাম স্ট্রিট। Now the location you have put it's in Second Cross Street. It's connected to Main Street to it's called Red Mosque. তো আমরা এখন ডাম স্ট্রিটে আছি, ডাম স্ট্রিট থেকে রেড মস্কের দিকে যাচ্ছি। বন্ধুরা আমরা আছি এখন, এটা হচ্ছে পেটা মার্কেট বলা হয়। এটা খুবই বিখ্যাত। হোয়াই দিস ইজ ফেমাস? Everything is there. ওকে, এভরিথিং ইজ হিয়ার। দিস ইজ রেড মস্ক। ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই রেড মস্ক। জামিউল আলফার মস্ক নামে এটা চেনা হয়ে থাকে। এটা 1908-9 দিকে বানানো, অনেক পুরনো একটা মসজিদ। যখন ব্রিটিশ কলোনিয়াল ছিল এই দেশটাতে তখন নির্মিত। সাউথ ইন্ডিয়ান বণিকরা যখন এখানে এসেছিল, সাউথ ইন্ডিয়ান মুসলিম বণিকরাই মূলত এই মসজিদটা নির্মাণ করে। অ্যান্ড সেই থেকে এটা কলম্বোর একটা গ্র্যান্ড মস্ক বলতে পারেন, ঐতিহাসিক একটা মসজিদ এটা বলতে পারেন। নির্মাণ শৈলীগুলো দেখেন, এটা সাদা আর লাল এই 2 রং দিয়েই এটাকে সাজিয়েছে।
এটা আবার ভিজিট মানে ভিতরে ঢোকার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, এখন নাকি ক্লোজ বন্ধ, কালকে 10:30টায়। আমি মনে করছিলাম হয়তো বা নামাজের সময়ে খোলা থাকবে, কিন্তু মাগরিবের নামাজ, এশারের নামাজ, কালকে ফজরের নামাজ সব ভিজিট বন্ধ, শুধু নামাজের জন্য খোলা। এখানে আজকে রবিবারে সরকারের ছুটির দিন থাকে, তো মোটামুটি দেখেন সব দোকানপাট বন্ধ। শুক্রবারে যে বন্ধ থাকে তা নয়, এখানে রবিবারে সবচেয়ে বেশি বন্ধ থাকে। আর এটার নাম হচ্ছে ব্যাংকশাল স্ট্রিট। তো একটা চা খাই, চলুন এখানে গিয়ে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ ব্রাদার? Fine, fine. এটা একটা বেকারি, চলেন বেকারিতে কিছু খাই। হোয়াট ইজ দ্য বেস্ট হিয়ার? That's cake. Dance cake. Which one? This one. One piece. How much? Small piece. 150. Okay. কি খবর? জাল। এই ভালো আছেন? কি করি? হ্যাঁ। কাম করি? কাম করি। Yeah. How are you? Good. Good. How do you know Bangla? I learn slowly, not terrible. Okay. You from here, Sri Lanka? চিটাগং বাঙালি হ্যাঁ? চিটাগং বাঙালি Chittagong. চিটাগং Who is Chittagong? ইয়া I am also from Chittagong. How do you know Chittagong? চিটাগং He was. মসজিদ He been Chittagong. He been to Chittagong? Chittagong, Dhaka. ও আমাকে টেনে কোথায় জানি নিয়ে যাচ্ছে। ইন্ডিয়া ও ওকে, কাডাপ্পা। তো এবার তো লোক একজনে বলতেছে কেমন আছো, ভালো আছো, একজনে বলতেছে চিটাগং। মানে আমি মনে করছিলাম তারা হয়তো বা ওইখানে কখনো গেছিল, কিন্তু না, তারা যায় নাই, এমনি নামটা জানে। প্লিজ গিভ মি ওয়ান কেক অ্যান্ড ওয়ান সমোসা। এখানে একটা খাবার সার্ভ করার ব্যাপার দেখায়, সেটা হচ্ছে আপনি এখানে এসে বসলে তাদের যত আইটেম আছে মোটামুটি সবগুলো থেকে এক পিস দিবে, অ্যান্ড আপনি ওইখান থেকে যে কয়টা খাইতে চান খাবেন। এখানে চা বানানোর স্টাইল দেখেন তাদের, এদের চায়ের মধ্যে লিখার দেয় খুবই কম, দুধ দেয় অনেক বেশি, পানি দেয় অনেক বেশি। এই যে চা এইভাবে বানায়, He make tea. এইভাবে বানাচ্ছে হচ্ছে শ্রীলঙ্কার You're already seen tea on that? চা। আরে বাহ, ভেরি নাইস। 1 কাপ ফর মি। Okay. এই যে চা এখানে সার্ভ করা হচ্ছে, এখন হয়ে গেল 1 কাপ চা। হোয়াট ইজ দ্য প্রাইস ফর 1 কাপ? 130 rupees. 130 রুপিস, 30 রুপিস চা আমাকে সার্ভ করতেছে। আর যেমনটা বলছিলাম, এই যে দেখেন আমাকে সার্ভ করছে, দেখেন কত রকমের আইটেম। এই সবগুলো যে আমি খাবো তা না, আমার যেটা মন চাই সেটাই খাবো, তারপর নিয়ে যাবে। এই সমোসাটা মনে করেন একদম প্রিয় আমাদের দেশের স্বাদের সমোসা। আচ্ছা, একটা কেক খাইয়া দেখি। এই কেকটাকে বলা হচ্ছে তাদের বেকারিতে বা রেস্টুরেন্টে সবচেয়ে বেস্ট কেক এটা। বাদাম দিয়ে বানাইছে, সেই জটিল একটা স্বাদ, জটিল একটা ফ্লেভার এখানে পাচ্ছি আমি। এই যে দেখেন বাটিতে করে নিয়ে আসতেছে বিল, এই হচ্ছে বিল, 520 রুপি আসছে। আর এটা হচ্ছে টিস্যু এখানকার, এই কাগজগুলোকেই টিস্যু হিসেবে তারা সার্ভ করে থাকে। বিলের পেমেন্টও হবে এখানেই, 520 রুপি। এটা 500 টাকার নোট, এদের 500 রুপির নোট, আর এটা হচ্ছে 20 রুপির নোট, আপনাদেরকে দেখিয়েছিলাম আগেও। বিল এইখানেই দিয়ে দিব। এখন এই বাড়ি থেকে বাড়ি করে তারা বিল নিয়ে ওইখানে জমা দিয়ে আসবে। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের জার্সি পরে শ্রীলঙ্কায় আসা, আর শ্রীলঙ্কার রাস্তায় এখানে শ্রীলঙ্কার বাচ্চা কাচ্চাদের ক্রিকেট খেলা দেখা, এটা দেখে আমি নিজেকে আর সামলাইতে পারতেছি না। চলেন দেখি তাদের সাথে যদি একটু খেলা যায়, চলুন তাদের খেলাটা একটু দেখে আসি, অ্যান্ড আমি একটু খেলার চেষ্টা করবো। ওরে ভাই, যে ফেস বল চলতেছে এখানে, ক্যাচ মিস করে ফেললো। তো বলের মধ্যে কোনো ট্যাপ মোড়াই নাই, এভাবে জাস্ট টেনিস বল দিয়ে খেলতেছে, ট্যাপ নাই, ট্যাপ টেনিস বল এটা না। এ ব্রো, হোয়াট ইজ টার্গেট? হাউ মেনি রানস টার্গেট? Match is finished. The new ball. নিউ বল। ও ওকে, নিউ ম্যাচ। ওকে, টার্গেট দেয় না, এখনো নতুন ম্যাচ শুরু হচ্ছে। ইয়া, আই এম ফ্রম বাংলাদেশ। ছক্কা মারছে একটা পুরো দমে, দেখেন ভাই এখানে বল আটকাই গেছে, বল নিতেছে কীভাবে দেখেন। ওরে ভাই, ইন্নালিল্লাহ, ব্যথা পাইছে মনে হয়েছে। আরে ভাই, নাক দিয়ে রক্ত বের হয়ে গেছে পড়া, বল আটকাই গেছে উপরে। এখন বল নিতে গিয়ে তার মাথার উপর পড়ছে সাইনবোর্ড, অতিরিক্ত রক্ত বের হচ্ছে, অতিরিক্ত। তো এখন বন্ধুর সুখে তারা শোকাহত, খেলা আজকের মতো বন্ধ।
এটা মেইনলি পোর্ট অফ কলম্বো নামে সবচেয়ে বেশি পরিচিত আর কি। এই যে বন্দর, কলম্বো বন্দর, এটা শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরগুলোর মধ্যে একটা। ভারত মহাসাগরের একদম মাঝামাঝিতে অবস্থান করে তো এই বন্দরটা, যার কারণে কৌশলগত দিক দিয়ে এটার তাৎপর্য অনেক। আর ঠিক এই কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে এটা বাণিজ্য, উপনিবেশবাদ, নৌ রাজনীতি আর আধুনিক অর্থনীতির কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। 1600 শতকে পর্তুগাল যখন এই দ্বীপটাতে আসে তখন এইটাকে মূলত তারা বন্দর হিসেবে বানায় এই জায়গাটাকে। পরে 1700 শতকে নেদারল্যান্ডস এটা দখলে নেয়। এরপরে 1800 শতকের দিকে ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ যখন এখানে উপনিবেশ শুরু করে, আধিপত্য বিস্তার শুরু করে, তখন এটাকে মডার্ন পোর্ট অফ কলম্বো নামে আবার রিনোভেট করে। এরপর থেকে বলতে পারেন এটা ব্রিটিশ আমলের আধুনিক পোর্ট অফ কলম্বো থেকে সেই 1875 সালের পর বড় আকারে ব্রেকওয়াটার, জেটি, ডক এগুলো নির্মাণ শুরু হয়। আমার সামনে একটা মজার জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখেন, এই জায়গাটা একদম শ্রীলঙ্কার মানচিত্রের মতো দেখাচ্ছে। ভারত মহাসাগরের উপর এই শ্রীলঙ্কার মানচিত্র যেরকম দেখায়, ঠিক এইখানটাতে এটাকেও সেরকমই দেখাচ্ছে। প্লাস্টিক এখানে ফেলবে সবাই, পুট অনলি প্লাস্টিক পেট বোটলস হিয়ার। এখানে শুধু প্লাস্টিক জাত পণ্যগুলো এখানে ফেলবে। রাস্তার পাশে দেখুন কত সুন্দরভাবে এটা করে রাখছে, বিভিন্ন জায়গায় আছে এরকম। সেই প্রাচীন গ্রিক সাম্রাজ্য যে ইতিহাস, সেখানেও এই কলম্বোর নাম খুঁজে পাওয়া যায়। সেরকম একটা শহরে ঘুরে বেড়ানো। আপনারাও চাইলে এরকম শ্রীলঙ্কার বিভিন্ন পর্যটনের স্থান, তাদের শহর, এছাড়াও বিশ্বের অন্যান্য অনেকগুলো দেশ, এশিয়া, ইউরোপ, ইভেন আমার আফ্রিকা মহাদেশ সহ বিশ্বের প্রায় অনেক দেশগুলোতে চাইলে ইউনিপাল ট্যুরিজমের মাধ্যমে আপনারা ওইসব দেশগুলোর ভিসা প্রসেসিং, এয়ার টিকেট এবং ওইসব দেশগুলোতে কাস্টমাইজ ট্যুর প্যাকেজ নিতে পারেন। হ্যালো, হাউ আর ইউ? Fine. Fine. Nice to meet you. I'm Saif from Bangladesh. Bangladesh. Okay. Yeah. Okay. All the best. How are you? Yeah. Sri Lanka. I'm in love with this country. I love this country. It's so beautiful, well disciplined and well organized. Yeah. What is the name of this area? This is main district, Peta. Peta. Peta is Colombo, Sri Lankan main market. This area. This area, Peta. Peta. Today Sunday is Close. closed. Tomorrow, very busy. Very busy there. Very busy. Can't go this way. I cannot wait. Thank you so much. Okay. Bye. Nice to meet you. ওটা হচ্ছে কাস্টমস হেডকোয়ার্টার, আর তার পাশে হচ্ছে এই লেকটা, পুরনো স্থাপনা। দেখুন ব্রিজটা কত বছর পুরনো, আপনারা দেখলেও আইডিয়া করতে পারবেন। ভাই দেব, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা লেক না, মূলত সমুদ্র থেকে একটা ছোট্ট খালের মতো করে ঢুকছে আর কি, দিকে ঢুকে এই পর্যন্তই শেষ। এই কলম্বোর ইতিহাসের আর একটা পাতার উপর আমরা এখন দাঁড়িয়ে আছি। এটা দেখতে পাচ্ছেন ইয়ং ম্যানস বুদ্ধিস্ট এরকম কিছু একটা লেখা এখানে। এটা হচ্ছে মূলত গাফুর বিল্ডিং, এটা গাফুর বিল্ডিং নামে পরিচিত। এটা কলম্বোর সবচেয়ে পুরনো বাণিজ্যিক এলাকাগুলোর একটি বিখ্যাত উপনিবেশিক যুগের ভবন। এটা তার লাল সাদা যে ডোরাকাটা নকশা, মুঘল ইন্দো সারাসেনিক স্টাইলে এটা বানানো। এটা আলাদা স্থাপত্য সৌন্দর্যের জন্যই মূলত সবচেয়ে বেশি পরিচিত। এই কলম্বো রাস্তায় আপনি হাঁটবেন মানে 70 বছর পুরনো ইতিহাসের বইয়ের পাতায় পাতায় আপনি ঘুরে বেড়াবেন। এই যে আরেকটা পাতায় আমরা চলে আসছি, এটার নাম হচ্ছে কার্গিলস অ্যান্ড মিলার নামের একটা ব্রিটিশ বাণিজ্যিক কোম্পানির সদর দপ্তর। এটা ডিপার্টমেন্ট স্টোর হিসেবে এটা ব্যবহৃত হতো। আর ঠিক সামনে এখানে আরেকটা বিল্ডিং আছে, এটাও হচ্ছে এরকম ডাচ বা ব্রিটিশদের নির্মিত একটা ভবন। এই দেশটা দেউলিয়া হওয়ার যে গল্পটা লেখা হয়, সেই গল্পটা লেখার জন্য একটা ডায়েরি দরকার। এই ডায়েরিটা এই দেশের সরকার বানিয়েছিল হচ্ছে 2009 সাল থেকে 2019 সাল, এই 10 বছরে। আর ওই ডায়েরিতে এই দেশের দেউলিয়া হওয়ার যে গল্প, সেটা লেখা শুরু করে মূলত 2019 সাল থেকে। এটা হচ্ছে তাদের রেলওয়ে স্টেশন অ্যান্ড রেলওয়ে স্টেশনের বাইরের দৃশ্য দেখেছে। বলা হয়ে থাকে বাংলাদেশের যে কোনো সিটির চেয়ে এদেশের রাজধানী যে কলম্বো, এটা তুলনামূলক বেশি পরিষ্কার। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে সাউথ এশিয়ার অন্যতম ফেমাস একটা টাওয়ার, যেটাকে লোটাস টাওয়ার বলে চেনা হয় আর কি।
আর এই টাওয়ারটা এই দেশের সংকটের দিকে যাওয়ার পেছনের অন্যতম ভূমিকা পালন করে থাকে এই লোটাস টাওয়ার। এই যে দেখুন, এটা হচ্ছে একটা ফলস আছে আর কি, আর এই হচ্ছে পুরো টাওয়ারটা। এটা পুরো শহরের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যায়। $20 মতো এন্ট্রি ফি এটাতে দিয়ে হয়, তারপর ঢুকতে হয়। 2009 সালে গৃহযুদ্ধের সময় এখানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার স্থাপনাগুলো ধ্বংস হয়ে যায়। সরকার এই দেশের উন্নয়ন করার জন্য বা এই দেশের যে চেহারা এটা বদলানোর জন্য বাহ্যিক যে স্থাপনা বাইরে থেকে দেখে যে মনে হবে এই দেশ অনেক উন্নত, এই জাস্ট বিষয়টা করার জন্য প্রয়োজনীয় অনেক ধরনের মেগা প্রজেক্টগুলো হাতে নেয় এই দেশের সরকার। যেখানে এই লোটাস টাওয়ার যেটা, এটাও অন্যতম ছিল আর কি। রাজাপাকসে যে সরকার তার জেলায় একটা বন্দর নির্মাণ করে, যে বন্দরটা চীন থেকে লোন নিয়ে নির্মাণ করা হয়। আর ওই বন্দরে কোনো ধরনের শিপ আসতেছিল না, যে পরিমাণ শিপ আসে তা দিয়ে ইনকাম হচ্ছিল না। পরবর্তীতে দেখা যায় ওই সেম বন্দরটা যে চীন থেকে লোন নিয়েছিল, চীনকেই আবার ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়। একইভাবে আরেকটা অনেক বড় বিমানবন্দর এখানে বানায় তার নিজের নামে। ওই বিমানবন্দরে তেমন কোনো বিমানই আসে না, সো ইনকাম হয় না বললেই চলে। বিশ্বের অন্যতম খালি বিমানবন্দরগুলোর মধ্যে একটা হচ্ছে সেই বিমানবন্দরটা। ওইখান থেকেও কোনো ইনকাম আসে না। এদেশের যে মেইন ইকোনমি, তাদের ইকোনমিটা ডিপেন্ড করে হচ্ছে মেইনলি এক্সপোর্টের উপর। যে এক্সপোর্টের মধ্যে আছে চা এবং টেক্সটাইল এক্সপোর্ট করা। তাদের ট্যুরিজম অনেক বড় একটা অংশ ভূমিকা পালন করে, বিদেশ থেকে আসা রেমিটেন্সও অনেক বড় একটা ভূমিকা পালন করে। কিন্তু আমদানির তুলনায় যে রপ্তানি বাড়াবে এই চিন্তাটা তাদের মাথায় হয়তো বা আসেনি, বা তারা এই বিষয়টা নিয়ে একবারও ভাবেনি। সো দেখা যাচ্ছে যা রপ্তানি হচ্ছে তার চেয়ে বেশি আমদানি হচ্ছে জিনিস, যেটার দিকে তারা একটা বারের জন্য খেয়াল করেনি। তাদের এই পোটেনশিয়াল ইনকামে 2019 থেকে 21 সালে 2-3টা ধাক্কার মধ্যে দিয়ে যেতে হয়। 2019 সালে এদেশের একটা চার্চে ইস্টার সানডেতে একটা অ্যাটাক হয়, বোমা হামলা হয়। পরপর কয়েকটা জায়গায় সিরিজ বোমা হামলা হয়, যেখানে অনেক মানুষ মারা যায়, যার মধ্যে প্রায় 45 জন ছিল হচ্ছে বিদেশি পর্যটক। এই হামলাটার পরে পুরো বিশ্ববাসী, শ্রীলঙ্কামুখী যে পর্যটকগুলো ছিল তারা সকলেই থমকে যায়। রাতারাতি হাজার হাজার বুকিং ক্যান্সেল হয়। প্রতি বছর 20-21 লাখ পর্যটক আসার যে একটা সংখ্যা ছিল, ওই সংখ্যাটা হঠাৎ করে থমকে যায়। 2021 সালে আসে আবার কোভিড-19-এও এই সংখ্যাটা মনে করেন একদম প্রায় নাই বললেই চলে, ওইরকম একটা সংখ্যায় নেমে আসে। বিদেশ থেকে যে একটা রেমিটেন্স আসতো, ওই রেমিটেন্সটাও আসার মধ্যে 10 নামে, যেমনটা আমাদের দেশে বা পুরো বিশ্বব্যাপী হয়েছিল আর কি। সালে এদেশের সরকার গোটাবায়া রাজাপাকসে সে জনগণের অনেক বেশি আপন হওয়ার জন্য বা অতিরিক্ত পপুলিস্ট হওয়ার জন্য কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। তার মধ্যে একটা ছিল তখনকার যে ইনকাম ট্যাক্স ছিল 15% থেকে ওটাকে কমিয়ে হঠাৎ করে নিয়ে আসে 8%-এ। আর এটার কারণে জনগণ তো প্রথম দিকে খুশি হয়েছিল, কিন্তু সরকার বাস্তবতায় রাজস্ব হারায় প্রায় 20-25% সরকারের যে ইনকাম সেটা বন্ধ হয়ে যায়। আর একটা সিদ্ধান্ত ছিল হচ্ছে হঠাৎ রাতারাতি যে তারা কোনো রাসায়নিক সার আমদানি করবে না, জৈব পদ্ধতিতে বা অর্গানিক ফার্মিং তারা করবে। তো হঠাৎ করে রাসায়নিক আমদানি বন্ধ বা রাসায়নিক সার আমদানি বন্ধ করাতে এদেশের যে বড় একটা এক্সপোর্ট, চা উৎপাদন, নিজস্ব প্রয়োজনীয় যে ধান চাষ, চাল উৎপাদন, আর খাবার উৎপাদন, ফসল, সবজি, এগুলো হঠাৎ করে দেখা যায় থমকে যায়। কারণ তাদের প্রস্তুতি নেওয়ার বা একটা ডিফারেন্ট ইকোসিস্টেমে ঢোকার জন্য অ্যাটলিস্ট একটা সময়ের তো প্রয়োজন, ওই সময়টা পায়নি। এই যে দেখুন বন্ধুরা, ট্রেন যাচ্ছে। এটা কার্গো ট্রেনের মতোই দেখতে মনে হচ্ছে না অনেক পুরনো আমলের ট্রেন। শ্রীলঙ্কার ট্রেন যাচ্ছে, জগজাগাজগ ট্রেন চলেছে। ট্রেনের বাড়ি কই? আমি তো সাহেব, আমার বাড়ি বাংলাদেশ, তোমার বাড়ি কই? এটা প্যাসেঞ্জার ট্রেন, লোকাল ট্রেন বলতে পারে না কি এদেশে। তো ভাই আমাকে নিয়ে যাচ্ছে আরেকটা ডিফারেন্ট জায়গায়। আজকে ওনার সাথে মোটামুটি ভালো একটা সময় আমরা ঘুরবো, তাদের এই গল্পের মধ্য দিয়ে আপনাদেরকে হাঁটাবো। আমরা এখন যেখানে আসছি এটাকে বলা হয় শ্রী কাইলেশ্বরাম টেম্পল। এই শহরের সবচেয়ে পুরনো মন্দিরগুলো একটি। ঐতিহাসিকভাবে ধারণা করা হয় উপনিবেশিক যুগে দক্ষিণ ভারতীয় তামিল সম্প্রদায়ের মাধ্যমে এই মন্দিরটার নির্মাণ করা হয়।
এখানে দ্রাবিড় স্থাপত্য শৈলীর প্রভাব স্পষ্ট। রঙিন গোপুরম, সূক্ষ্ম খোদাই, দেবদেবীর মূর্তি এবং অলঙ্কৃত প্রবেশদ্বার বিশেষ আকর্ষণ এখানে জমায়। ডলার থেকে বাঁচার জন্য যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তটা আরও ডলারহীন হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। তো এক পর্যায়ে দেখা যায় এই দেশের যে বৈদেশিক ঋণ সেটা 51 বিলিয়ন ডলারে গিয়ে ঠেকে রিজার্ভ যায় তলানিতে। তেলের জন্য পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ মৃত্যু পর্যন্ত হয়েছে এই দেশটাতে। সেরকম একটা পরিস্থিতিতে গিয়ে যখন পৌঁছায়, জনগণের পিঠ যখন দেয়ালে গিয়ে টেকে, জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়। ইভেন ওই সময়টাতে বাংলাদেশও তাদেরকে লোন দেয় প্রায় 200 মিলিয়ন ডলার বা 20 কোটি ডলার মতো লোন দেয় বাংলাদেশ সরকার। সরকার অফিসিয়ালি দেউলিয়া ঘোষণা করে। বিশ্ববাসী হঠাৎ চমকে যায় যে একটা দেশ অফিসিয়াল ডিক্লারেশন কীভাবে দেয় যে দেশটা দেউলিয়া। তো মানুষজন রাস্তাঘাটে নামতে বাধ্য হয়। ইভেন আমাদের দেশে যে জুলাই বা আগস্টের যে ব্যাপারটা ঘটে, যে ইতিহাসটা ঘটে, সেরকমের একটা ইতিহাস মূলত শ্রীলঙ্কায় প্রথম ঘটে। এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে শ্রীলঙ্কার তৎকালীন সরকার রাজাপাকসে পালিয়ে যায়। শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে চলে যায়, কারণ শ্রীলঙ্কা থেকে সবচেয়ে কাছে হয় হচ্ছে মানে সেফ দেশ হিসেবে মালদ্বীপ। মালদ্বীপে গিয়ে ওখান থেকে পরে সিঙ্গাপুরে চলে যায়। আমার পিছনে এটা হচ্ছে রাজধানী যে কলম্বো, মনে করেন আমাদের ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি কর্পোরেশন আছে না, সেরকম এটা হচ্ছে কলম্বো সিটি কাউন্সিল বা কলম্বো সিটি কর্পোরেশন বলতে পারেন। এটাকে টাউন হল বলে চেনা হয় আর কি। এই দেশে একটা রিপোর্ট আছে, রিপোর্টটা হলো HD বা হিউম্যান ডেভেলপমেন্ট বলা হয় থাকে। হিউম্যান ডেভেলপমেন্ট এদেশের মানুষের হার অনেক অনেক পরিমাণে বেশি। আর একটা বড় ক্ষতি এদেশের হয় সেটা হচ্ছে ব্রেন ড্রেন। এটা হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার, স্বাধীনতা স্কোয়ার বলতে পারেন আর কি। 1948 রাইট, 1948 সালে শ্রীলঙ্কা ব্রিটিশ রুল থেকে স্বাধীনতা লাভ করে। সেই থেকে এটা ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার হিসেবে এখনও চলছে। ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হল ওই স্ট্যাচুটার পিছনে। এদেশের নাম অনেকবার চেঞ্জ হয়। প্রথম নাম ছিল সিলন, এরপরে সিংহাল বা এরকম বেশ কিছু নাম ছিল, সর্বশেষ শ্রীলঙ্কাটা আসে আর কি। গভর্নমেন্ট অফ সিলন, সিলনের গভর্নমেন্ট মূলত এই যে হল এটা বানিয়েছিল তৎকালীন যখন সিলন নাম ছিল আর কি শ্রীলঙ্কার। এদেশের সরকার স্টুডেন্টদের প্রতি অনেক বেশি কেয়ারিং তখনও ছিল, এখনও আছে। প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, ইউনিভার্সিটিতে গিয়ে যদি সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার এই ব্যাপারগুলোতে এই সাবজেক্টগুলোতে পড়ে তাহলে সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে পড়ায়। ইভেন এই দেশ থেকে বাইরে গিয়ে যদি পড়াশোনা করতে চায়, উচ্চতর ডিগ্রি যদি অর্জন করতে চায়, সরকার তাকে লোন দেয় সহজ শর্তে। ইভেন অনেকে ফ্রিতে সরকারের তরফ থেকে সরকারের টাকা দিয়ে বিদেশে পাঠায়। ওই সময় সরকারের মুখ্য প্রাধান্য ছিল দেশকে একটা স্থিতিশীল অবস্থায় আনতে হবে। তাদের মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছিল প্রায় 70-75% পর্যন্ত। ওই মুদ্রাস্ফীতি এখন সিঙ্গেল ডিজিটে 2-3% হচ্ছে এখন এদেশের মুদ্রাস্ফীতি। এটা হচ্ছে তাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স হল, যেখানে হচ্ছে আন্তর্জাতিক যত কনফারেন্সগুলো হয়, গভর্নমেন্ট বা বেসরকারি পর্যায়ে বড় সব কনফারেন্সগুলো এখানে হয়। এটা হচ্ছে সেন্ট মেরি চার্চ, কলম্বোতে অনেক ফেমাস একটা চার্চ আর কি। এরকম একটা চার্চেই এদেশে ইস্টার সানডেতে হামলা হয়েছিল 2019 সালে। ওই সময়ের হামলাটাতে প্রায় 45 জন মতো বিদেশি নিহত হয়। আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন, ট্যুরিজমের একটা অংশ হচ্ছে ওই দেশের যে লোকাল প্রোডাক্টগুলো এগুলো বিক্রি করা। আমার সাথে যে ভাই আসছেন তার সাথে আজকে সারাদিনটা ঘুরবে এরকম একটা কথা নিয়ে আসছিলাম। তো সে মোটামুটি 2-3টা জায়গায় ঘুরে বারবার আমাকে খালি শপের দিকে নিয়ে আসে, বারবার আমাকে খালি দোকানের দিকে নিয়ে আসে। এর কারণ হচ্ছে এরকম ট্যুর গাইড বা তারা যদি একজন ট্যুরিস্টকে তাদের দোকানে নিয়ে এসে একটা সেল করাইতে পারে, এখান থেকে একটা অ্যামাউন্টের কমিশন বা প্রফিট তারাও পায়। এটা পুরো বিশ্বব্যাপী সব দেশে। হ্যালো স্যার, হাউ আর ইউ? সো দিস ইজ টি স্টোর রাইট? Correct. This is Tea Tram. টি ট্রাম। And then we come to tea stores. তো তাদের একটা কোম্পানি আছে, চা কোম্পানি, সেই কোম্পানির একটা ফ্যাক্টরি থেকে আসা এই সব চাগুলো। পুরো বিশ্বের মধ্যে শ্রীলঙ্কা হচ্ছে 4th লার্জেস্ট টি প্রডিউসার। এখানে বিভিন্ন স্বাদের বিভিন্ন ফ্লেভার আছে, 1940 সাল থেকে বলতেছে এটা। And what is this?
Those are body products actually. Ah, okay, body products. And those are These are spices. spices, like what kinds of spices are here? I have cinnamon, cardamom, cloves, nutmeg, ginger, turmeric, white pepper. How much black one pepper. of this? It depends on which spice. Okay, okay. Based on the spice, the prices Prices. will be there. Suppose what is this? This is clove powder actually. Clove powder, and this black That's pepper. black pepper powder. Turmeric. How much is this? This will be 1,100 rupees. প্রাইস ইজ হিয়ার। Yes. এটা হচ্ছে 1100 রুপি ধনিয়া গুঁড়া। এটা এখানে যত প্রোডাক্ট বা পণ্য সবগুলোর গায়ে এমআরপি লেখা থাকে, ম্যাক্সিমাম রিটেল প্রাইস লেখা থাকে। এটা এক সময় ছিল কিনা জানি না, এখন আছে আমাদের দেশেও যেটা আছে। প্রায় অনেক দেশগুলোতে এই সিস্টেমটা নাই। এরা যে চা বানায়, এরা বিশ্বে যে এত সমাদৃত তাদের চা খাওয়ার স্টাইলটা একটু ডিফারেন্ট। শ্রীলঙ্কার মানুষ কীভাবে চা বানায় দেখুন। So we put 1 teaspoon. ওকে, We add 1 teaspoon of leaves and then we boil the water separately. Roll in boiling, full boil. Pour the water in here and we close it. Leave it for 3 minutes. ওকে, Then we add fresh milk actually. দেন ইউ সার্ভ। Then you add the fresh milk into it, or because we are using powder version, we add 1 teaspoon of powder and you can add sugar as you wish. For your taste, you can add the sugar. তো মোটামুটি 9000 রুপি চা নিলাম। এই চা 9000 রুপি মানে প্রায় 3600 টাকা বা কমে আসছে। এই ভদ্রলোক রীতিমতো তার কমিশনের জন্য আমাকে কোথায় কোথায় আর না নিবে, এখন নিয়ে আসছে হচ্ছে নবরত্ন পাথরের একটা দোকানে। এই শ্রীলঙ্কা পৃথিবীর মানচিত্রে ঠাঁই পাওয়ার পিছনে আরেকটা বড় পরিস্থিতি ক্রিয়েট করা হচ্ছে রত্ন পাথরের মাধ্যমে। এইখানে তৎকালীন যে গ্রিক সভ্যতা বা চায়নার যে বাণিজ্যিক যাতায়াত বা আরব ব্যবসায়ীরা যে এখানে আসা যাওয়া আগমন শুরু হয় এই বন্দর দিয়ে, তখন এখানে রত্ন পাথর পাওয়া যেত প্রচুর। সেই রত্ন পাথর পুরো বিশ্বজুড়ে ফেমাস সেই তখন থেকেই। আর এই রত্ন পাথরের কারণে যে বিদেশি বণিকদের যে আসা যাওয়ার ব্যাপার, সেইখান থেকে মূলত আজকের এই বন্দর, কলম্বো শহর, ওভারঅল পুরো এই শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় যে আপনি ডাচ কলোনিয়াল, ব্রিটিশ কলোনিয়াল, পর্তুগিজ কলোনিয়ালগুলো ছিল, ওইগুলো সৃষ্টি হয়। ব্রেন ড্রেনটা আমাদের দেশেও হয়, কিন্তু শ্রীলঙ্কার সরকার ব্রেন ড্রেনকে যেভাবে অ্যাড্রেস করতে পেরেছিল বা অ্যাড্রেস করে যে বোর্ড মারাত্মক কিছু পলিসি গ্রহণ করেছিল, সেরকম পলিসির নজির আমাদের দেশে বেসিক্যালি নাই। যেমন ধরেন শ্রীলঙ্কার যে পার্লামেন্টারিয়ান মেম্বাররা, তারা পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা করে যে আমরা শ্রীলঙ্কানরা ট্যাক্স পেয়ারদের টাকা থেকে যে মানুষের বা জনগণের ট্যাক্সের 50 লক্ষ রুপি একটা ডাক্তারের পিছনে আমরা খরচ করি। 20 বছর ধরে একটা ডাক্তারকে আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাই, আর এই ডাক্তারগুলো বিদেশে গিয়ে অন্যান্য দেশগুলোতে ফ্রিতে আউটপুটটা দিচ্ছে। ঠিক সেম বিষয়টাও আমাদের দেশে হচ্ছে। আমাদের দেশে একজন বুয়েট স্টুডেন্টস বা একজন চুয়েট স্টুডেন্টসের পিছনে সরকারের খুব বড় মাপের একটা বিনিয়োগ আছে। আর এই বিনিয়োগটা দেশে তাদের সুযোগের অভাব, দেশে তাদের নিরাপত্তার অভাব, তাদের যথাযথ কদর এবং সম্মানের অভাবে তারা দেশ ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে চলে যাচ্ছে। আমরা মনে করে থাকি যে টাকা পয়সা না থাকলে সরকারের অর্থনীতিতে 10 নামলেও ওই দেশটা দেউলিয়া হয়। শ্রীলঙ্কা 2022 সালে দেউলিয়া হয়েছিল অর্থনৈতিকভাবে, আর আমরা বাংলাদেশ প্রতিনিয়তই দেউলিয়া হচ্ছি মেধার দিক থেকে। একটা মেধা যখন একটা দেশ থেকে চলে যায় আর দেশটা যখন মেধা শূন্যতায় ভুগে, তখন ওই দেশটা মেধার দিক দিয়ে দেউলিয়া হয়। আর ঠিক সেভাবে আমরা দিনের পর দিন হেঁটে যাচ্ছি, মেধার দিক দিয়ে দেউলিয়া হওয়ার পথে আমরা আগাচ্ছি। রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম কাজ ছিল রাস্তা থেকে যে বিক্ষোভকারী আন্দোলনকারীরা ছিল তাদেরকে সরিয়ে শৃঙ্খলা ফেরানো। IMF-এর সাথে একটা দর কষাকষি শুরু করলো। 2022 সালের সেপ্টেম্বরের দিকে ভারত জাপান থেকে জরুরি ভিত্তিতে খাদ্য ওষুধের সহায়তা নেওয়া শুরু করলো। ভারত থেকে প্রায় $4 মিলিয়ন ক্রেডিট লাইন নিয়ে দেশের যে অর্থনীতি, এটার চাকাটা একটুভাবে সচল করার
চেষ্টা শুরু করলো সরকারের আয় বাড়াতে ব্যাটের ইনকাম নাটকীয়ভাবে হঠাৎ বাড়াই ফেলে 15 থেকে যে 8% আনে এটাকে 18% নিয়ে যায়, কিন্তু মানুষ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তাদের সরকারের এই পলিসিগুলোকে স্বাগত জানিয়ে কষ্ট হলেও 18% ট্যাক্স দেওয়া শুরু করলো যেন সরকারের আয়টা অ্যাটলিস্ট বাড়ে। পেট্রোল পাম্পে যে এরকম লাইনের পর লাইন পেট্রোলের যে জ্বালানি সংকট, এটার জন্য কিউআর সিস্টেম QC পাস তারা চালু করে, যেটা আমাদের দেশে রিসেন্টলি হয়েছে ফুয়েল পাস বা এই টাইপের একটা ব্যাপার আর কি। আর 2023 সাল হচ্ছে মূলত শ্রীলঙ্কার জন্য একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে। IMF করা সত্ত্বে আবার তাদেরকে লোন দেয়, $2.9 বিলিয়ন একটা বেল আউট প্যাকেজ দেয়। এটা বিশ্ববাজারের কাছে একটা বার্তা ছিল যে শ্রীলঙ্কা এখন বিনিয়োগের জন্য নিরাপদ। 2019-20 সাল 22 সাল এই সময়টাতে এখানে বিনিয়োগগুলো সব টাইমে যায় ফরেন ইনভেস্টমেন্ট। IMF যখন আবার নতুন করে $2.9 বিলিয়ন ঋণ দেয়, তখন বিশ্ব বিনিয়োগকারীরা একটা গ্রিন সিগন্যাল পায় যে শ্রীলঙ্কা ইজ নাও রেডি টু গেট ফরেন ইনভেস্টমেন্ট অ্যাগেন। সো বিশ্ব বাণিজ্য থেকে যে অর্থনৈতিক যে বিনিয়োগ সেটা আবার শুরু হয়। 2023 সাল নাগাদ মুদ্রাস্ফীতি 70% থেকে কমে একদম সিঙ্গেল ডিজিটে নেমে আসে। তাদের যে পর্যটন বাজারে ধস নামে, শ্রীলঙ্কা ইজ নট সেফ এরকম যে একটা বার্তা পুরো বিশ্বের ট্যুরিজমের কাছে যায়, সেটা থেকে ফেরাতে এদেশের মানুষ একটা ক্যাম্পেইন শুরু করে শ্রীলঙ্কা ইজ সেফ নাও এরকম। সারা বিশ্ব জুড়ে এই ক্যাম্পেইনটা চলে অ্যান্ড বিশ্ব থেকে আসা যে পর্যটক প্রতি বছরে 2 মিলিয়ন প্লাস এই মার্কেটটা আবার চালু হয়। শ্রীলঙ্কার ট্যুরিজম বোর্ডের এক তথ্য মধ্যে 2024-25 সালে শ্রীলঙ্কায় প্রায় 23 লাখ পর্যটক আসে, যেটা আমাদের দেশে একই সময়ে 5-6 লক্ষ পর্যটক বিদেশি পর্যটক বাংলাদেশে আসে। আর একই সময়ে প্রায় 23 লাখেরও বেশি পর্যটক বিদেশি এই শ্রীলঙ্কায় ভিজিট করতে আসে। তাদের বড় একটা অংশ হচ্ছে রাশিয়া, চীন, জাপান, ভারত, USA, UK এইসব দেশে। এই ব্রেন ড্রেন এটা ঠেকানোর জন্য শ্রীলঙ্কান গভর্নমেন্ট কিছু বোল্ড পলিসি গ্রহণ করে, যে বোল্ড পলিসিটার আওতায় অনেকটা এরকম ছিল যে যেটা নাকি তারা মেধাবীরা নিজের দেশকে সেফ ফিল করবে, আর যারা ইতিমধ্যে চলে গিয়েছে তারা ব্যাক যদি নাও আসে অ্যাটলিস্ট তাদের যে বিনিয়োগ, তাদের যে ইনকাম ওইটা বৈধ উপায়ে দেশে আসবে। যেমন তাদের একটা নির্দিষ্ট টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুযোগ সুবিধা দেয়, যে অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে থাকা একজন প্রফেশনাল যখন শ্রীলঙ্কায় টাকা পাঠাবে, বৈধ উপায়ে ডলার পাঠাবে, ওই ডলার বা ওই টাকা দিয়ে কেনা তার সম্পত্তির উপর কোনো ধরনের ট্যাক্স আসবে না। যেমন জায়গা কিনতে গেলে কোনো ট্যাক্স ব্যাট দিতে হবে না ওই টাকা দিয়ে। তো এরকম আরও কিছু পলিসি গ্রহণ করে স্থানীয় যে বিভিন্ন প্রফেশনালরা আছে তাদের বেতন অনেক বড় আকারে বাড়ানোর চিন্তাভাবনা করে, তাদেরকে একটা সুস্থ পরিবেশ দেওয়ার মতো বেশ কিছু পলিসি গ্রহণ করে। তাদের যে মাথা ব্যথা, এটা এত বেশি হার্ডলি মাথা ব্যথা নিয়েছিল যে আমরা রেডিমেড একটা ট্যালেন্ট 20 বছর ধরে আমরা যত্ন করে লালন পালন করছি, এটা আমরা পশ্চিমা দেশগুলোকে ভর্তুকি হিসেবে দিচ্ছি, কারণ তারা ফ্রিতে এটাকে পাচ্ছে। এটা শ্রীলঙ্কার কলম্বোর বিশ্ববিদ্যালয়ের যে অর্থনীতিবিদ তারা বিষয়টা অনেকটা এভাবে বলে যে সাবসিডি টু ওয়েস্ট, পশ্চিমা দেশগুলোকে ভর্তুকি দেওয়া। ঠিক একই বিষয়টা আমাদের দেশেও হচ্ছে, কিন্তু আমাদের দেশ এই সমস্যাটাকে অ্যাড্রেস করতে পারছে না। বাংলাদেশ বলতে পারেন অর্থনৈতিকভাবে দেউলিয়া না হলেও মেধার দিক দিয়ে দেউলিয়া হচ্ছে অ্যান্ড দেউলিয়া হওয়ার পথে দিনের পর দিন হেঁটে যাচ্ছে, যেইটা আমাদের মূলধারা রাজনীতিতে এখনও পর্যন্ত আলোচনায় আসেনি, বা আসলেও সেরকম কোনো পলিসি এখনও পর্যন্ত আমাদের সরকার গ্রহণ করতে পারেনি, যেটাই শ্রীলঙ্কার সরকার গ্রহণ করতে পেরেছে। অ্যান্ড এইটা নিয়ে তারা ঠেকানোর জন্য জুড়ে সুরে চেষ্টা চালাচ্ছে। আজকে 2025-26 এই সময়টাতে এসে শ্রীলঙ্কার ফরেন রিজার্ভ, বিদেশি রিজার্ভ এখন $5 বিলিয়ন। যত রিজার্ভ ছিল সব শেষ হয়ে ঋণের পরিমাণ বেড়ে ঋণ শোধ করার মতো অর্থনীতি তাদের ছিল না। সেই অর্থনীতি আজ $5 বিলিয়ন এসে দেখছে মাত্র 2-3 বছরে। শ্রীলঙ্কার সরকারের ফোকাস হচ্ছে দক্ষ মেধা দেশে ধরে রাখা, আর আমাদের দেশের চিন্তাধারা হচ্ছে অদক্ষ জনশক্তি বিশ্বকে উপহার দেওয়া, বিশ্বের বিভিন্ন দেশে লেবার পাঠানো। শ্রীলঙ্কা চায় দক্ষ নাগরিক তৈরি করে, সেই দক্ষ নাগরিককে বিক্রি করে অথবা অ্যাটলিস্ট ভাড়া দিয়ে বিদেশ থেকে রেমিটেন্স আনতে। আর আমরা চাই হচ্ছে অদক্ষ পাঠিয়ে রেমিটেন্সের যে অ্যামাউন্ট ওটা বড় করতে। দেখেন এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই, কিন্তু মানুষ ট্রাফিক ডিসিপ্লিন মেনটেন করতেছে কত সুন্দরভাবে। আর তাদের এই যে ডিসিপ্লিন, এই ডিসিপ্লিনের যে মন মানসিকতা, এটাই মূলত তাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের সাথে
কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে তাদের অর্থনীতিটাকে রিভিল করার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে। অর্থাৎ শৃঙ্খলায় হচ্ছে এই দেশটার মূল শক্তি, আর সেই শক্তির মধ্যে জ্বালানি ছিল হচ্ছে এই দেশের মেধা অ্যান্ড মেধাবীদের তৈরি যত সব বোল্ড পলিসিগুলো। আমরা এখন পেট্রা এরিয়াতে আসছি। পেট্রা হচ্ছে এদেশের বাণিজ্যিক যে অর্থনীতি, এই অর্থনীতিটাকে সচল রাখার বড় একটা হাব বলতে পারেন। এখান থেকে শুরু হলো আর কি পেট্রা। আর আমাদের ওই পাশটাতে হচ্ছে এদেশের বন্দর, বন্দরের সমুদ্র বন্দরের ঠিক অপোজিট প্রান্তে হচ্ছে পেট্রা মার্কেট, যেখানে এদেশের পাইকারি বাজার বলে বিবেচিত। সারা দেশ থেকে আসা ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি মালামাল নিয়ে যায় হচ্ছে সারা দেশে বিক্রি। আমাদের দেশের চট্টগ্রামের খাতুনগঞ্জ যদি কেউ চিনে থাকেন, সেরকম একটা জায়গা হচ্ছে এই পেট্রা, ওয়ান অফ দ্য মোস্ট ক্রাউডেড এরিয়া অফ কলম্বো বলতে পারেন এটা। আমাদের আজকে সফর শেষ, সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল।